ভিডিওর ১ম এ যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লারসেন অ্যান্ড টুব্রো, যেটি ভারতবর্ষের ১ নম্বর কনস্ট্রাকশন কোম্পানি। যে কোম্পানিটি প্রায় প্রত্যেক বছর ৫,০০০ কিলোমিটারের মতো হাইওয়ে বানায়, বিভিন্ন মেট্রো রেলের কাজ করে। বিশেষ করে কলকাতা মেট্রোর যে আন্ডারগ্রাউন্ড কাজ তার সাথে যুক্ত পাটনা মেট্রো, চেন্নাই মেট্রো, মোট কথা আরবান ডেভেলপমেন্টের যত কাজ হয় ভারতবর্ষে তার বৃহদংশই কিন্তু করে থাকে কিন্তু এই কোম্পানিটি। এই কোম্পানিটি প্রচুর পুরনো কোম্পানি। এরা স্বাধীনতা পরবর্তী ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তাতে কিন্তু এদের কিন্তু গুরুত্ব অপরিসীম রয়েছে। এই কোম্পানিটি বিভিন্ন রকম আইটি এবং ডিফেন্স এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির কনস্ট্রাকশনের কাজগুলো করে ইপিসি মোডে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন এর যে সলিউশনগুলো সেগুলো কিন্তু প্রোভাইড করে এই কোম্পানিটি। এই কোম্পানিটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে সেকশনটি আছে সেটি খুবই উন্নত এবং এই কোম্পানি শুধু যে ইন্ডিয়াতে কাজ করে এরকম না, এটি ভারতবর্ষের বাইরে অনেক দেশেই কিন্তু এরা কাজ করে। এদের বিভিন্ন সাবসিডিয়ারিজ কোম্পানিগুলো আছে যেগুলো হচ্ছে এলটিআই মাইন্ডট্রি, তারপরে হচ্ছে এল&টি টেকনোলজি, দেন এল&টি ফিনান্স। এই যে বিভিন্ন ধরনের কিন্তু সাবসিডিয়ারি কিন্তু এই কোম্পানিটির আছে। এই কোম্পানিটির যদি আমরা ফিনান্সিয়াল ব্যাপারটা দেখি তাহলে দেখা যাবে যে এর রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ভেরি স্ট্রং, খুব ভালো রকমের। এছাড়া এই কোম্পানিটির বর্তমান যে প্রাইসে ট্রেড করছে সেটি হলো ৩৬০০ টাকার কাছাকাছি। এখানে একটি গোল্ডেন ক্রস ওভার হয়েছে, অর্থাৎ 50 ডিএমএ এবং 200 ডিএমএর একটি ক্রস ওভার হওয়ার পরে কিন্তু প্রাইস আশা করছি যে এখান থেকে আরও আপ ট্রেন্ডের দিকে যেতে পারে, মুভমেন্ট উপর দিকে হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই লার্জেস্ট কনস্ট্রাকশন কোম্পানি ইন্ডিয়ার আগামী ২০২৫-এ এর যা অর্ডার বুক আছে সেই হিসাবে বলা যায় যে ভালো রকমের গ্রো করতে পারে। কারণ এর অর্ডার বুকে দেখা যাচ্ছে লাস্ট কোয়ার্টারে 5.1 লাখ ক্রোড় টাকার কিন্তু এদের এখনো পর্যন্ত অর্ডার বুকে যা দেখা যাচ্ছে এই কাজটা পেন্ডিং হয়ে আছে। এই কাজগুলো কিন্তু তারা কিন্তু করবে। সেখান থেকে যদি ভালো রকমের রেভিনিউ আর্ন করে তাহলে কিন্তু কোম্পানিটি ভালো রকমের প্রফিট জেনারেট করতে পারে এবং আগামীতে এই কোম্পানিটি আপনাদেরকে ভালো রকমের একটা রিটার্ন দিতে পারে। আপনারা এই কোম্পানিটাকে নিয়ে একটু স্টাডি করে দেখতে পারেন। তা আমার প্রথম পিক হচ্ছে ২০২৫-এর এল&টি লিমিটেড। নেক্সট কোম্পানি হচ্ছে আনন্ত রাজ লিমিটেড, যে কোম্পানিটি একটি রিয়েল এস্টেট কোম্পানি। এদের কিন্তু প্রচুর ল্যান্ড ব্যাংক রয়েছে। এই কোম্পানিটি রিসেন্টলি ডাটা সেন্টার স্টক হিসাবে আমরা জানতে পেরেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটি একটি রিয়েল এস্টেট কোম্পানি। ১৯৮৫ সালের পুরনো কোম্পানি। এই কোম্পানিটি কী কাজ করে বর্তমানে? এদের ল্যান্ড ব্যাংক প্রচুর আছে। এরা বিভিন্ন ধরনের যে ডাটা সেন্টারগুলো আছে সেগুলো তৈরি করে, কনস্ট্রাকশনের কাজ করে। আর আমাদের দেশে ভারতবর্ষের গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে যে আমাদের দেশে যে বিভিন্ন ডাটা বিভিন্ন কোম্পানির কাছে যে ডাটাগুলো সংরক্ষিত সেই ডাটাগুলো যেন বাইরের কোনো ডাটা সেন্টারে স্টোর না থাকে। মানে আমরা যারা ডাটা সেন্টার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার রাখি তারা হয়তো জানি, কিন্তু যারা জানি না তাদের জন্য একটু বলি। আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের যে আধার কার্ড, ভোটার কার্ড, বিভিন্ন ধরনের ডকুমেন্টস কিন্তু সাবমিট করি। যেমন একটা মোবাইলে সিম নিতে গেলে পরে কিন্তু আমাদের এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হয় এবং সেগুলো ডকুমেন্টগুলোকে স্ক্যান করে বা কপি করে তারা কিন্তু তাদের কাছে আপনার ডিটেলসটা রেখে দেয়, কাস্টমার ডিটেলসটা রেখে দেয়। এই ডিটেলসটা যে রেখে দেয় স্টোর করে, সেটির জন্য কিছু মেমোরিতে সেগুলো স্টোর হয়ে থাকে। সেই মেমোরির হিউজ আকার যখন ধারণ করে তখন একটি ডাটা সেন্টার থাকে যেখানে এইটা লক্ষ লক্ষ মানুষের ডাটা কিন্তু ওখানে স্টোর হয়ে থাকে। সেরকম কিছু কোম্পানি আছে যারা এই ডাটা সেন্টারগুলোকে তৈরি করে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই আনন্ত রাজ, যাদের হাতে প্রচুর ল্যান্ড ব্যাংক আছে এবং ডাটা সেন্টার তৈরি করে বিভিন্ন কোম্পানিকে প্রোভাইড করে। সেই জায়গা থেকে এরা কিন্তু একটা ভালো রকমের সেলস এবং রেভিনিউ আর্ন করে। লাস্ট ৫ বছরে এই কোম্পানিটি প্রায় ২৫০০% মতো গ্রোথ দেখিয়েছে এবং লাস্ট ১ বছরেও প্রায় এই ১৭৭%-এর মতো এর মধ্যে কিন্তু গ্রোথ দেখা দিয়েছে। এবং গভর্নমেন্ট যেরকম ভাবে চেষ্টা করছে নিজেদের দেশের ডাটা নিজেদের কাছে রাখার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটির আগামীতে একটি গ্রো করার ভালো রেভিনিউ বা আপনাকে ভালো রকমের রিটার্ন দিতে পারে। আপনারা এই কোম্পানিটাকে নিয়ে একটু স্টাডি করে দেখতে পারেন। আমার তৃতীয় কোম্পানিটি হচ্ছে কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত, সেটি হচ্ছে ওয়াটেক ওয়াটারবাগ। এই যে ওয়াটেক ওয়াবাগ, এই যে কোম্পানিটি আছে এই কোম্পানিটিও কিন্তু কনস্ট্রাকশনের সাথে যুক্ত। কী ধরনের কাজ করে? স্পেশালি হলো ড্রিঙ্কিং ওয়াটার যে প্লান্ট বা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং ডিস্যালিনেশন প্লান্ট, এই যে কাজগুলো হয় তার জন্য কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু এই কোম্পানিটি করে থাকে। এই কোম্পানিটি কিন্তু প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছে এবং এই কোম্পানিটি ভালো রকমের রিটার্ন কিন্তু লাস্ট 5 ইয়ার্সের মধ্যে করে দিয়েছে। যার হলো সিএজিআর যদি দেখা যায় প্রফিটের 21.3%-এর মতো সিএজিআর কিন্তু কোম্পানিটি লাস্ট 5 ইয়ার্সে রিটার্ন দিয়েছে। ভেরি রিসেন্টলি কোম্পানিটির একটি হলো অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, যার জন্য কোম্পানিটি একটু প্রাইসের দিক থেকে দেখা যাচ্ছে একটু নিচে পড়েছে। সেটি একটু আপনার কাছে অপরচুনিটি হতে পারে। এই কোম্পানিটিকে স্টাডি করে দেখতে পারেন, কারণ কি এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কিন্তু গুরুত্ব আছে, যেহেতু আমাদের ভারতবর্ষে বিভিন্ন এলাকায় কিন্তু ওয়াটার ক্রাইসিস রয়েছে। বিভিন্ন মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে দেখবেন বিভিন্ন রকম ওয়াটার ট্রিটমেন্টের প্লান্ট কিন্তু আছে। সেখানে হয়তো কোথাও ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কোথাও হয়তো স্যালাইন ওয়াটারকে পিউরিফাই করে পানের যোগ্য করে তোলার জন্য বিভিন্ন রকম প্লান্ট। এই যে বিভিন্ন যে কোম্পানিগুলো এই কনস্ট্রাকশনের কাজগুলো করে তার মধ্যে এই কোম্পানিটি একটি অন্যতম কোম্পানি, যে এর কাছে প্রচুর কিন্তু অর্ডার কিন্তু প্রত্যেক বছর কিন্তু এরা পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এদের হিউজ গ্রোথ পটেনশিয়ালিটি আগামীতে আমি দেখতে পাচ্ছি। আমার থার্ড পিক হচ্ছে এই কনস্ট্রাকশন কোম্পানিটি ওয়াটেক ওয়াটারবাগ।
আমার চতুর্থ কোম্পানিটি হচ্ছে ত্রিবেণী টারবাইন লিমিটেড। এই কোম্পানিটি কী ধরনের বিজনেস করে? ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লাই অফ পাওয়ার জেনারেটিং ইকুইপমেন্টস অ্যান্ড সলিউশন। এই কোম্পানিটি বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে যেমন হলো ফার্টিলাইজার কোম্পানি, পাম অয়েল রিফাইনারি, তারপরে কেমিক্যাল বিভিন্ন কোম্পানি, যেখানে টারবাইনের দরকার আছে, যেখান থেকে পাওয়ার জেনারেশনের দরকার আছে, সেই সকল কোম্পানিকে এরা টারবাইন প্রোভাইড করে এবং তার সলিউশনও প্রোভাইড করে। এই কোম্পানিটির প্রফিট গ্রোথ কিন্তু ভালো রকম 20.1% CAGR ওভার লাস্ট 5 ইয়ার্সে দেখিয়েছে। এই কোম্পানিটির বর্তমান যে প্রাইসে ট্রেড করছে, এখান থেকে প্রচুর আপ হওয়ার চান্সেস রয়েছে। আমি এক্সপেক্ট করছি যে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এই কোম্পানিটি প্রায় 80%-এর মতো কিন্তু গ্রোথ এখান থেকেও দেখাতে পারে। এই কোম্পানিটির ক্ষমতা আছে যে ধরনের বিজনেস এরা করে। কারণ কি, ভারত সরকার এবং পাওয়ার সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো রকমের গুরুত্ব পাচ্ছে এখন শেয়ার মার্কেটে। এদের স্টকগুলোর কিন্তু গুরুত্ব রয়েছে এবং পাওয়ার সেক্টরের বিভিন্ন রকমের চেঞ্জেস কিন্তু আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটি একটি বেনিফিট আগামীতে পেতে যাচ্ছে এবং সেই ধরুন যাদের কাছে এই স্টকগুলো থাকবে তারাও আশা করি বেনিফিটেড এখান থেকে হবে। আমার ফিফথ পিক হলো গ্র্যাভিটা ইন্ডিয়া। এই কোম্পানিটির সাথে অনেকেই পরিচিত, কারণ কি এটি একটি রিসাইক্লিং কোম্পানি। আমাদের যে স্ক্র্যাপ ম্যাটেরিয়ালগুলো থাকে, মানে আমরা যে কঠিন বর্জ্যগুলোকে আমরা ফেলে দিই, সেগুলোর থেকে এরা রিসাইকেল করে। বিশেষ করে হচ্ছে হলো এরা লেড রিসাইক্লিংয়ের উপর বিশেষ কাজ করে এবং অ্যালুমিনিয়াম রিসাইক্লিং, প্লাস্টিক রিসাইক্লিং, এগুলো কিন্তু এরা করে থাকে। আমাদের ভারতবর্ষে এখন যেটি চলছে ইভি গাড়ির যে ব্যাটারিগুলো থাকে, সেই ব্যাটারিগুলো একদিন কিন্তু রিসাইক্লিংয়ের প্রয়োজন হবে এবং সোলার সেল যেগুলো ব্যবহার করছে, সেগুলো কিন্তু একটি লাইফ টাইম থাকে 10 থেকে 12 বছর পরে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাবে এবং সেই স্ক্র্যাপ ম্যাটেরিয়ালগুলোকে রিসাইকেল করে যে কোম্পানিগুলো, সেগুলোর কিন্তু একটি গুরুত্ব হতে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই গ্র্যাভিটা ইন্ডিয়ার একটি গুরুত্ব আছে। এটি 1992 সালের একটি পুরনো কোম্পানি। এটি হলো লার্জেস্ট লেড প্রডিউসার কোম্পানি ইন্ডিয়ার মধ্যে। এর গুরুত্ব কিন্তু ভালো রকমের হতে যাচ্ছে। এর যা গ্রোথ, 73% প্রফিট গ্রোথ কিন্তু লাস্ট 5 ইয়ারে দেখিয়েছে এবং এর দুর্দান্ত রকমের ROE কিন্তু ভালো দেখতে পাচ্ছি, 38.3%-এর মতো ROE কিন্তু রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটির আগামীতে কিন্তু আরও গ্রো করার চান্স আছে। আপনারা এই কোম্পানিটিকে একটু স্টাডি করে দেখতে পারেন। আমার পিকের মধ্যে 6 নম্বর যে কোম্পানিটি আছে সেটি হচ্ছে CDSL। এটি শেয়ার মার্কেটের সাথে যুক্ত। আমরা যারা শেয়ার মার্কেটে কাজ করি তারা কিন্তু সকলেই এর নামটি সুপরিচিত আমাদের কাছে, সকলের কাছে। কারণ কি, আমরা যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলি, সেই ডিম্যাট অ্যাকাউন্টে যে স্টকগুলো আমরা হোল্ড করে থাকি বা যে ইকুইটিসগুলো থাকে, সেগুলোকে এই CDSL কিন্তু সিকিউরিটি প্রদান করে। কিভাবে? আমাদের যে ডিম্যাট অ্যাকাউন্টটি থাকে, সেই ডিম্যাট অ্যাকাউন্টটি CDSL এর কাছে গচ্ছিত থাকে। মানে CDSL অ্যাজ এ লকার কাজ করে বা স্টোর হাউস হিসেবে কাজ করে আমাদের ডিম্যাটের। আমরা হয়তো কোনো ডিসকাউন্ট ব্রোকারের থ্রুতে ডিম্যাট অ্যাকাউন্টটি খুললাম, কিন্তু সেই ডিম্যাট অ্যাকাউন্টে কিন্তু স্টোর হয়ে থাকে CDSL এর কাছে। কিন্তু এই CDSL ছাড়া আরেকটি সংস্থা আছে যাদের কাছে এই ডিম্যাট অ্যাকাউন্টটা স্টোর হয়ে থাকে কারো, সেটি হচ্ছে NSDL। কিন্তু NSDL এর কোনো স্টক মার্কেটে লিস্টেড নেই, শুধু CDSL এরই স্টক মার্কেটে লিস্টেড রয়েছে এবং ভারতবর্ষে যত ডিম্যাট অ্যাকাউন্ট আছে তার সিংহভাগই এদের কাছে গচ্ছিত থাকে। এই কোম্পানিটি যতদিন শেয়ার মার্কেট থাকবে ততদিন আশা করি এই কোম্পানিটি থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে এটি একটি এভারগ্রিন কোম্পানি এবং গ্রোথ স্টোরি অব্যাহত থাকবে। এই কোম্পানিটি ওঠানামা করতে করতে আস্তে আস্তে উপরের দিকেই যাবে। আগামীতেও এর গ্রোথ পোটেনশিয়াল প্রচুর আছে। এর মধ্যে এই কোম্পানিটি স্প্লিট হয়েছে এবং ভালো রকমের রিটার্ন কিন্তু ইনভেস্টরদের দিয়েছে এবং আগামীতেও আশা করি এইটা একটু ভালো রিটার্ন আপনাদেরকে দিতে পারে। এই কোম্পানিটাকে নিয়ে একটু স্টাডি করে দেখবেন। আমি আর বিশেষ কিছু এই কোম্পানিটি নিয়ে আলোচনা করছি না। এরপরে নেক্সট যে কোম্পানিটি আছে সেটি নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের শ্রীরাম ফিনান্স। এখন এই যে কোম্পানিটি আছে, এরা হচ্ছে ফিনান্সার কোম্পানি। এরা ওই কমার্শিয়াল ভেহিকেলের উপর যে লোনগুলো হয়, সেই কমার্শিয়াল ভেহিকেল যারা পারচেস করে তাদেরকে লোন প্রোভাইড করে এবং এদের যা লাস্ট কয়েক বছর ধরে গ্রোথ এবং প্রফিট গ্রোথ যেটুকু দেখতে পাচ্ছি, খুব ভালো জায়গায় আছে কোম্পানিটি এবং আগামীতেও এর কিন্তু একটা গ্রোথ পোটেনশিয়ালিটি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এই কোম্পানিটাকে নিয়েও একটু স্টাডি করে দেখতে পারেন। এই কোম্পানিটির মধ্যে একটু ভালো রিটার্ন জেনারেট করে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু আছে। একটু আপনারা নিজেরা স্টাডি করে নেবেন এই কোম্পানিটি ভ্যালুয়েশন অনুসারে একটি ঠিকঠাক জায়গায় আছে এবং এর রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এগুলো কিন্তু ভালো এবং EPSও ভালো দেখা যাচ্ছে। আপনারা একটু নিজেরা স্টাডি করে তারপরে আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন। যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংকিং সেক্টরের দিগ্গজ কোম্পানি, ভারতবর্ষের লার্জেস্ট এবং ওল্ডেস্ট ব্যাংক। এটাকে নিয়ে বিশেষ কিছু আশা করি আপনাদের বলার নেই। এই কোম্পানিটি মানুষকে সবসময় রিটার্ন দিয়ে এসছে এবং ভালো রকমের একটা ডিভিডেন্ডও পে করে। এই কোম্পানিটিও আপনার সেফ সিকিউর ইনভেস্টমেন্টের মধ্যে একটি ইনভেস্টমেন্ট পিক কিন্তু আপনার হতে পারে এবং আগামী 2025 সালে এই কোম্পানিটি ভালো রকমের আশা করি গ্রোথ পোটেনশিয়াল এর মধ্যে আছে এবং আশা করি একটি ভালো রকমের রিটার্ন আপনাদেরকে এনে দিতে পারে। এটি PSU সেক্টরের মধ্যে লার্জেস্ট ব্যাংক এবং এটাকে নিয়ে আপনারা একটু স্টাডি করবেন এবং আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন।
পর যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কে ফিনটেক। এই কোম্পানিটি সম্পর্কে সবাই অবগত যারা আইপিওতে অ্যাপ্লিকেশন করেন এবং এসআইপি করেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। কারণ কি মিউচুয়াল ফান্ডের যে রেজিস্ট্রার এবং বিভিন্ন যে আইপিওগুলো আসছে মার্কেটে, এখন নতুন যে কোম্পানিগুলো মার্কেটে লিস্টেড হচ্ছে তার কিন্তু রেজিস্টার্ড কয়েকটি রেজিস্টার যেমন আছে, তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে হলো এই কে ফিন টেকনোলজি। এই কোম্পানিটি কিন্তু লাস্ট 1 বছরে ভালো রকমের রিটার্ন জেনারেট করে দিয়েছে এবং এর মধ্যে ভালো রকমের গ্রোথ পোটেনশিয়ালিটি আছে। কারণ কি স্টক মার্কেট সম্পর্কে দিনে দিনে মানুষের ইন্টারেস্ট বাড়ছে, প্রচুর পরিমাণে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হচ্ছে এবং বিভিন্ন কোম্পানি যারা স্টক মার্কেটে লিস্টেড হচ্ছে, যত কোম্পানি লিস্টেড হবে মানুষ যত এসআইপি বা মিউচুয়াল ফান্ড করবে তত এই কোম্পানিগুলো এগিয়ে যাবে। এবং এরা যে ফিনান্স সেক্টরে কাজ করে, যে সেক্টরটা কাজ করে সেটি এভারগ্রিন সেক্টর, সুতরাং এই কোম্পানিটি আগামীতে আরও ভালো রকমের রিটার্ন দেওয়ার ক্ষমতা কিন্তু রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটিকে নিয়ে স্টাডি করে সিদ্ধান্ত নিতে পারেন আপনারা। আপনাদের সামনে নামটাই আমি তুলে ধরলাম। এরপর যে কোম্পানিটি আছে সেটি হচ্ছে নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। কোম্পানিটি কি করে? ইটিএফ এর উপর কাজ করে, মিউচুয়াল ফান্ডের উপর কাজ করে, অ্যাকাউন্ট ম্যানেজ করে, পোর্টফোলিও ম্যানেজ করে, বিভিন্ন অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট প্ল্যানগুলো কাস্টমারদেরকে বলে। এবং এই যে কোম্পানিটির গ্রোথ যদি আপনারা লক্ষ্য করেন, এই কোম্পানিটি কিন্তু হিউজ গ্রোথ কিন্তু দেখিয়েছে। আগামীতেও এই কোম্পানিটি একটা ভালো রকম রিটার্ন আশা করি দিতে পারে। কারণ কি এই কোম্পানিটি সবসময় হাই প্যাটার্ন করে কিন্তু এর চার্ট যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এই কোম্পানিটি এগিয়ে চলছে। এই কোম্পানিটি একটি অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। এই আগামীতে কোম্পানি ম্যানেজমেন্টের স্টেটমেন্ট অনুসারে এরা আগামীতে ভালো একটি গুড কোয়ার্টার রেজাল্ট এরা পাবলিশ করতে যাচ্ছে। হাই ডিভিডেন্ড পে করে এরা। এই কোম্পানিটিকে আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন। এই কোম্পানিটি আমার পছন্দের একটি কোম্পানির মধ্যে এটি একটি কোম্পানি। কারণ কি বাজারে যে আরও যে এই ধরনের কাজ করে যে কোম্পানিগুলো আছে তার থেকে আমার কাছে এটা একটু বেটার বলে মনে হলো, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ কোম্পানিটি কিন্তু একটু ভালো রকমের ডিভিডেন্ড কিন্তু দেয়। এই ডিভিডেন্ড দিয়ে যে রিটার্নটা দিয়ে দেয় সেটাও যদি ক্যালকুলেশন করে দেখবেন সেটাও কিন্তু ভালো একটি রিটার্ন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রাইস অ্যাপ্রিসিয়েশন এবং তার সাথে ডিভিডেন্ড পান তাহলে কিন্তু ভালোই রিটার্ন আপনারা পেতে পারেন। সেই জায়গাতে একটু স্টাডি করে দেখতে পারেন। এর আরওসি কিন্তু দুর্দান্ত। এর আরওসি কিন্তু 36.24। এটা কিন্তু খারাপ নয়, অন্যান্য কোম্পানিগুলোর থেকে অনেকটাই ভালো। আমার 11th পিক হচ্ছে মেজাগাঁও ডক শিপ বিল্ডার্স। এটি একটি ডিফেন্স সেক্টরের কোম্পানি। এই কোম্পানিটি ওয়ারশিপ তৈরি করে, সাবমেরিন তৈরি করে, যেটি একমাত্র ভারতীয় কোম্পানি যারা সাবমেরিন তৈরি করে। এছাড়াও এরা কি করে? কার্গো এবং প্যাসেঞ্জার শিপ তৈরি করে, অফশোর প্ল্যাটফর্ম তৈরি করে। এরা শুধু দেশের জন্য কাজ করছে সেরকম নয়, বাইরের দেশ থেকেও প্রচুর পরিমাণে অর্ডার কিন্তু এরা পাচ্ছে। আর ভারতবর্ষের বর্তমান সরকার ডিফেন্স সেক্টরকে জোর দিয়েছে এবং এতে কিন্তু গ্রোথ পোটেনশিয়ালিটি হিউজ পরিমাণ কিন্তু আরও রয়ে গেছে। যদিও এই কোম্পানিটি লাস্ট 2-1 বছর কিন্তু ভালো রকমের রিটার্ন মানুষকে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এর মধ্যে একটি কারেকশন কিন্তু দেখা গেছে। কারেকশন হওয়ার পরে কোম্পানিটি আবার আস্তে আস্তে ওপর দিকে মুভমেন্ট দিচ্ছে স্টকটি। সেই জায়গায় দেখা যাচ্ছে যে এর কিন্তু গ্রোথ পোটেনশিয়াল প্রচুর রয়েছে। আমি তো মনে করি এখান থেকে আরও 100% আগামী 2-1 বছরের মধ্যে কিন্তু এখান থেকে রিটার্ন ইনভেস্টরদের দিতে পারে। সেই জন্য এই কোম্পানিটাকে নিয়ে আপনারা স্টাডি করবেন, কারণ ভ্যালুয়েশন অনুসারে একদম ঠিকঠাক আছে। এই কোম্পানিটি ডেট টু ইকুইটি রেশিও প্রায় একদমই জিরো বলা চলে, 0.01%, অর্থাৎ কোম্পানি প্রায় ডেট ফ্রি কোম্পানি। এর ইপিএস যথেষ্ট ভালো এবং রিটার্ন অন ইকুইটি যথেষ্ট ভালো। আপনারা একটু স্টাডি করে দেখবেন, আপনার রিস্ক আপনার অ্যানালিসিস আপনি করে তারপর কিন্তু সিদ্ধান্ত আপনি নেবেন। এখানে দ্বিতীয় যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটাও কিন্তু হলো ডিফেন্স সেক্টরের কোম্পানি, সেটি হচ্ছে ভারত ইলেকট্রনিক্স, যেটা আমার 12th পিক হতে চলেছে। এই কোম্পানিটি এর মধ্যে গ্রোথ পোটেনশিয়ালিটি রয়েছে, কারণ কি ডিফেন্স সেক্টরের বিভিন্ন কাজগুলো কিন্তু এরা করে। বিশেষ করে যেরকম ডাটা সেন্টার রিলেটেড কিছু এরা কাজ করে এবং টেলিকমিউনিকেশনের কাজগুলো করে এবং বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি মানে ডিফেন্স যে ইকুইপমেন্টসগুলো আছে সেগুলো ম্যানুফ্যাকচার করতে এরা কিন্তু সাহায্য করে। নেটওয়ার্কিং যেমন সাহায্য করে, সফটওয়্যার রিলেটেড বিভিন্ন কাজও কিন্তু এই কোম্পানিটি ডিফেন্সের ক্ষেত্রে করে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু একটা গুরুত্ব রয়েছে, কারণ ভারতবর্ষের গভর্নমেন্ট ডিফেন্স নিয়ে কিন্তু খুবই সচেষ্ট এবং সবসময় কিন্তু ডিফেন্সের উন্নতির জন্য ভারতবর্ষের গভর্নমেন্ট কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার একটা ইম্পর্টেন্স রয়ে গেছে। আপনারা নিজেদের মতো করে স্টাডি করে দেখবেন। বর্তমানে এই কোম্পানিটি কারেক্টেড প্রাইসের মধ্যে ট্রেড করছে এবং এখান থেকে একটা ভালো রকমের আপ ট্রেন্ড এই কোম্পানিটা নিতে পারে এবং রিটার্ন আপনাদেরকে দিতে পারে। এবং এই কোম্পানিটি যত আমি কোম্পানিগুলো বললাম তার মধ্যে আমার অন্যতম পছন্দের কোম্পানি। এই কোম্পানিটি গত দিনও ভালো, গত 2-3 বছরে ভালো রিটার্ন দিয়েছে এবং আগামীতেও আশা করছি এই কোম্পানিটি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। তো আপনারা একটু স্টাডি করে নেবেন।
এরপর যে কোম্পানিটি আলোচনা করব সেটি অটো সেক্টরের কোম্পানি, সেটি হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। এসইউভি রেঞ্জের যে গাড়িগুলো আছে তার কিন্তু কিং বলা চলে এই কোম্পানিটি। এই যে বিভিন্ন যে কোম্পানিগুলো একটি কারেকশন পিরিয়ডের মধ্যে গেল, এর কিন্তু প্রাইস সেরকম কারেকশন কিন্তু আমরা দেখতে পাইনি। তার মানেই হচ্ছে এই কোম্পানির মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে, যার জন্য সে তার স্টক প্রাইসকে কিন্তু একটি জায়গায় হোল্ড করে আছে। এবং এর মধ্যে ইভি কার এরা লঞ্চ করেছে, যেগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। বি বি নাইন 9E, তারপর B6E, বিভিন্ন যে মডেলগুলো আছে সেই মডেলগুলো কিন্তু দুর্দান্ত দেখতে এবং কাস্টমারদের কিন্তু মন জয় করতে পেরেছে। এবং এই গাড়িগুলো যখন রাস্তায় চলে একটি অ্যাট্রাকশন কিন্তু মানুষের মধ্যে আনে। এবং এদের যে এসইউভি রেঞ্জের গাড়িগুলো বিগত দিনে ভালো পারফর্ম করেছে এবং এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিশ্চয়ই ভালো, এবং আগামীতেও এরা কিন্তু মার্কেটে নিজেদের জায়গাটা ধরে রাখতে সক্ষম হবে আশা করি। এবং এই কোম্পানিটি যেরকমভাবে নিজের প্রাইসটিকে ধরে রাখতে পেরেছে এবং একটা কনসলিডেশনের মধ্যে প্রাইসটি চলছে, এখান থেকে একটা আপ ট্রেন্ড নেওয়ার চান্সেস কিন্তু রয়েছে এবং আগামী 1 বছরের মধ্যে এর মধ্যে থেকে ইনভেস্টররা ভালো রকমের রিটার্ন কিন্তু পেতে পারে। এই কোম্পানিটিকে নিয়ে একটু স্টাডি করে দেখবেন। এরপরে দ্বিতীয় আরেকটি অটো সেক্টরের কোম্পানি নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে আশা লেল্যান্ড, যে কমার্শিয়াল ভেহিকেলের উপর কাজ করে একটি হিন্দুজা গ্রুপের কোম্পানি। এই কোম্পানিটি কিন্তু প্রাইস অনেকটা কারেকশন দেখিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এর যে ধরনের বিজনেস করে এবং যে সেক্টরের গাড়ি এরা তৈরি করে, বিশেষ করে যে ট্রাকগুলো থাকে অশোক লেল্যান্ডের, সেই মার্কেটে এরা কাজ করছে এবং আস্তে আস্তে কিন্তু এরা ইভির দিকেও টার্ন নিচ্ছে। এবং আগামীতে আশা করি এদের মধ্যেও হিউজ গ্রোথ পোটেনশিয়ালিটি রয়েছে, সেটা এরা সাকসেসফুলি করে উঠবে এবং স্টক প্রাইসের মধ্যে একটা অ্যাপ্রিসিয়েশন দেখা দিবে। তাতে ইনভেস্টররা আশা করি লাভবান হওয়ার সুযোগ পাবেন। আপনারা একটু আপনাদের মতো করে স্টাডি করে দেখবেন। অটো সেক্টরের বিভিন্ন কোম্পানিগুলো অনেক গ্রোথ দেখিয়েছে, কিন্তু এই কোম্পানিটি ভালো হওয়া সত্ত্বেও এর কিন্তু সেরকম কিন্তু ভালো গ্রোথ কিন্তু বা রিটার্ন কিন্তু ইনভেস্টর এই পর্যন্ত দিতে পারেনি। আগামীতে হয়তো এই কোম্পানিটি ভালো রকমের একটা রিটার্ন দিতে পারে। সুতরাং আপনারা একটু স্টাডি করে দেখে নেবেন, তারপরে আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন। এরপরে যে কোম্পানিটি আলোচনা করব সেটি হচ্ছে এভিয়েশন রিলেটেড কোম্পানি, সেটি হচ্ছে ইন্ডিগো বা ইন্টারগ্লোব এভিয়েশন। যে কোম্পানিটি এয়ারলাইন্সের কাজগুলো করে, এই কোম্পানিটির কিন্তু যেই ফান্ডামেন্টালি কিন্তু ভালো স্ট্রং। কারণ কি, অন্য যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো লস করছে, সেই কোম্পানিগুলো স্ট্রাগল করছে, কিন্তু এই কোম্পানি কিন্তু এগিয়ে চলছে এবং ভালো রকমের এর শেয়ার মার্কেটে এর যে স্টক আছে সেই স্টকে কিন্তু প্রাইসেরও কিন্তু গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে এবং আশা করা যাচ্ছে আগামীতে এদের বিজনেস আরও বাড়বে দেশ বিদেশে এবং এই কোম্পানিটি ভালো রকমের রিটার্ন ইনভেস্টরদের দিতে পারে। সুতরাং এই এভিয়েশন সেক্টরের এই কোম্পানিটা আপনাদের স্টাডির মধ্যে রাখবেন এবং অ্যানালিসিস করে একটু দেখতে পারেন। নাম হচ্ছে ইন্টারগ্লোব এভিয়েশন, অর্থাৎ ইন্ডিগো নামে আমরা যেটাকে জানি বা চিনি। এরপর যে কোম্পানিটি আলোচনা করব সেটি হচ্ছে ফার্মা সেক্টরের কোম্পানি, সেটি হচ্ছে ন্যাটকো ফার্মা। এই কোম্পানিটি কিন্তু কন্টিনিউয়াসলি হাই গ্রোথ দেখিয়ে চলছে। এখন একটি জায়গায় এর কিন্তু দাঁড়িয়ে আছে কোম্পানিটি এবং এর যা ভ্যালুয়েশন অনুসারে একদম ঠিকঠাক আছে কোম্পানিটি। অন্যান্য ফার্মা কোম্পানির তুলনায় এর ভ্যালুয়েশন কিন্তু কম এবং এর প্রাইস এপ্রিসিয়েশন হওয়ার চান্সেস প্রচুর আছে। বর্তমানে স্টক মার্কেটে দেখা যাচ্ছে যে ফার্মা সেক্টরের কোম্পানিগুলো একটু গ্রোথ দেখাচ্ছে, অনেকদিন কিন্তু ফার্মা সেক্টরের কোম্পানিগুলো মুভমেন্ট দেখায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটি যেহেতু ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক জায়গায় আছে, এর মধ্যে একটি গ্রোথ পোটেনশিয়ালিটি আমি দেখতে পাচ্ছি। আপনারা এই কোম্পানিটাকে নিয়েও স্টাডি করে দেখবেন। কোম্পানির নাম আবারও বলছি, ন্যাটকো ফার্মা। এরপর অয়েল অ্যান্ড রিফাইনারি যে কোম্পানিগুলো আছে তার মধ্যে থেকে আমি একটি স্টক বেছে নিয়েছি, সেটি হচ্ছে BPCL। অন্যান্য যে অয়েল মার্কেটিং যে কোম্পানিগুলো আছে তাদের মধ্যে থেকে এই কোম্পানিটির ভ্যালুয়েশন অনেকটাই ঠিকঠাক এবং কি ইন্ডিয়ান অয়েলের থেকেও এর ভ্যালুয়েশন কিন্তু ভালো জায়গায় আছে। এবং এই কোম্পানিটি একটি ভালো রকমের ডিভিডেন্ড পে করে। কোম্পানিটির প্রাইস অনেকটা কারেক্টেড হয়ে স্টকটি কিন্তু একটি জায়গায় এসে দাঁড়িয়েছে এবং সেখান থেকে আশা করি আপ ট্রেন্ড নেবে এবং এই কোম্পানিটি ডিভিডেন্ডের পাশাপাশি ভালো রকমের রিটার্ন আগামী কয়েক বছরের মধ্যে কিন্তু ইনভেস্টরদের দিতে পারে। আপনার লিস্টে এই স্টকটিকে শামিল করতে পারেন এবং অ্যানালিসিস করে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন। এরপর যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফার্টিলাইজার সেক্টরের একটি কোম্পানি, গুজরাট স্টেট ফার্টিলাইজার কর্পোরেশন, GSFC। বর্তমানে এই কোম্পানিটি যে প্রাইসে ট্রেড করছে এর বুক ভ্যালুর থেকে অনেকটাই কমে কিন্তু ট্রেড করছে এবং গত সেপ্টেম্বর কোয়ার্টারে কিন্তু ভালো রকমের একটা পারফরমেন্স এই কোম্পানিটি করেছে। আপনারা এই কোম্পানিটিকে একটু স্টাডি করে দেখতে পারেন। এখন এর প্রাইস রেঞ্জ চলছে 200 টাকার কাছাকাছি। সেখান থেকে এই কোম্পানিটি একটি আপ ট্রেন্ড যদি নেয় এবং যেহেতু এর ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক দেখাচ্ছে, এর বুক ভ্যালু হচ্ছে প্রায় 336 টাকার মতো, হোয়ারএজ স্টক
ট্রেড করছে 200 টাকার কাছাকাছি। বুঝতে পারছেন ভ্যালুয়েশন অনুসারে কোন জায়গায় আছে। এই কোম্পানিটির ডেট টু ইকুইটি রেশিও 0.01, মানে নেই বললেই চলে। এবং পি রেশিও কিন্তু ইন্ডাস্ট্রি পির থেকে অনেকটাই কম, এবং কোম্পানিটির মার্কেট ক্যাপ প্রায় 8,000 কোটি টাকার মতো। এইখান থেকে কিন্তু ভালো রকমের একটা গ্রোথ কিন্তু এই কোম্পানিটা দেখাতে পারে। এবং ফার্টিলাইজার সেক্টরে এই কোম্পানিটির একটি ডিসপিউট হচ্ছে এর সেলস গ্রোথ একটু কম, যার জন্য কিন্তু কোম্পানিটি মার্কেটে সেরকম প্রাইস কিন্তু পায়নি। আগামীতে আশা করি মার্কেটে এই কোম্পানিটির প্রাইস অ্যাপ্রিসিয়েশনটা হতে পারে, সুতরাং আপনারা একটু স্টাডি করে দেখতে পারেন। এরপর যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টিসিএস, ভারতবর্ষের লার্জেস্ট আইটি সেক্টরের কোম্পানি। শুধু যে ভারতবর্ষে কাজ করে তা নয়, ইউরোপ এবং আমেরিকা এদের কিন্তু প্রেজেন্স রয়েছে। এই টিসিএস কোম্পানিটি কি লার্জ ক্যাপ কোম্পানি এবং লার্জেস্ট কোম্পানি, প্রচুর মার্কেট ক্যাপিটালাইজেশন, একটা জায়ান্ট কোম্পানি। এতে রিস্ক ফ্রিভাবে ইনভেস্ট করা যায়, যেখানে কোনো টেনশন থাকে না। যদি সঠিক প্রাইসে সঠিক সময়ে আপনারা ইনভেস্টমেন্ট করেন, রিটার্ন আপনাকে এই কোম্পানিটা দেবেই দেবে, এবং রিস্ক ফ্রিভাবে আপনি নিশ্চিন্তে ইনভেস্ট করে থাকতে পারেন। এই কোম্পানিটি দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে একটি রেঞ্জের মধ্যে এরা ওঠানামা করছে, সেটি হচ্ছে 3500 থেকে 4500-র মধ্যে। এবার আপনি যদি ইনভেস্টার হন, তাহলে আপনি নিশ্চয়ই আপনার টাকাটাকে একবারে ইনভেস্ট করবেন না, আপনি আস্তে আস্তে ইনভেস্ট করবেন, কয়েকটি পার্টে টাকাটাকে ভাগ করে ইনভেস্ট করতে পারেন। বর্তমানে এই স্টকটি ট্রেড করছে 4100 টাকায়। আপনি যদি এখন এন্ট্রি করেন, তাহলে আপনার নেক্সট এন্ট্রি কিন্তু এর থেকে যখন প্রাইস কমে যাবে, তখন এই প্রাইস বাড়লে পরে আপনার আর এন্ট্রির জায়গা থাকে না। কারণ কি, এটি ওই 4500 গিয়ে যদি আবার ব্যাক করে, তাহলে কিন্তু আবার ওই 3500 আসার মতো একটা চান্সেস কিন্তু কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি এখন থেকে ইনভেস্ট করা শুরু করেন, 4-5টি ভাগে আপনার টাকাটা ইনভেস্ট করবেন আস্তে আস্তে করে, 3500 টাকা পর্যন্ত যতদিন নামবে ততদিন পর্যন্ত আপনি আস্তে আস্তে ইনভেস্ট করে যাবেন, এবং 4500 গিয়ে আপনি আপনার প্রফিট বুক করতে পারেন। এইভাবে যদি আগামী বছর কাজ করেন, এখান থেকে কিন্তু 10-12% মতো একটা রিটার্ন কিন্তু আপনি জেনারেট করতে পারবেন, যেটা আপনার ফিক্সড ডিপোজিট বা অন্য যে ইনভেস্টমেন্ট সেখান থেকেও বেশি হতে পারে। এবং যদি এখানে কোনো সময় 4592 বা যেটি হাইয়েস্ট সেটিকে যদি ক্রস করে, আরও এর মধ্যে আপ ট্রেন্ড কিন্তু আসতে পারে। তবে আমি রেঞ্জ বলে দিলাম, কারণ এটি একটি জায়ান্ট কোম্পানি। এদের মার্কেট যখন কারেকশন হয়, সেরকমভাবে ফল কিন্তু এদের মধ্যে দেখা যায় না, এবং হিউজ যে গ্রোথ পোটেনশিয়ালটি সেরকমও থাকে না, কিন্তু আস্তে আস্তে একটা হ্যান্ডসাম স্টেডি রিটার্ন আপনাদেরকে দেয়। এবং এইসব কোম্পানিতে কাজ করতে গেলে আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হয়। সেটুকু হচ্ছে হলো কোন জায়গায় বা কোন প্রাইসে এই স্টকটিকে আমি কিনবো। কোনো সময় কোনো দিন হঠাৎ কোনো কারণে, নিউজের কারণে মার্কেটে কারেকশন আসলে পরে এইসব কোম্পানিতে তখন কিন্তু সুযোগ তৈরি করে দেয়, তখন কিন্তু এই অপরচুনিটিগুলো গ্র্যাব করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটি একটি কারেকশন যদি এর মধ্যে দেখা দেয়, তাহলে বা যে প্রাইসে আসে তার থেকে যদি নামে, তাহলে কিন্তু সেই জায়গায় একটা ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু তৈরি হয়। আপনারা আপনাদের মতো করে ভাববেন, আপনার নিজেদের যা স্ট্র্যাটেজি অনুসারে কাজ করে দেখতে পারেন। এরপর যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব, সেই কোম্পানিটি হচ্ছে ই-মুদ্রা। ই-মুদ্রা নিউ কনসেপ্ট কোম্পানি। এটা 1 বছরের মতো হলো লিস্টেড হওয়ার। এই কোম্পানিটির কাজ করে যে আমরা বিভিন্ন জায়গায় ডিজিটালি সাইন করি, মানে পেপারে সাইন করি না, কিন্তু অনেক সময় দেখা যায় কিছু ফর্ম আমরা ডিজিটালি ভরছি বা মোবাইলে ভরছি বা ওয়েবসাইটে ভরছি, তখন কিন্তু আমাদের সিগনেচার প্রয়োজন হয়। আমরা হয়তো মোবাইলের উপরে হাত ঘুরিয়ে সিগনেচারটা করে দিই। এটা হলো ডিজিটাল সিগনেচার। এরা কি করে, আপনার ডিজিটাল সিগনেচারটাকে ভেরিফাই করে এবং সার্টিফাই করে এবং সার্টিফিকেট প্রোভাইড করে, এবং থার্ড পার্টি অ্যাপ হিসাবে এরা কাজ করে। এইবার কি করলো, মনে করেন কোনো একটি কোম্পানিতে আপনি আপনার ফর্ম ফিল আপ করছেন, সেখানে আপনার সইটি দরকার, আপনি ওখানে ডিজিটালি সই করে দিন, এটা সার্টিফাই করে দিল, এবং ওই কোম্পানির কাছে সেই সার্টিফিকেটটি ওরা পাঠিয়ে দিল, আপনার সিগনেচারটি অ্যাপ্রুভড হয়ে যাবে। এরা কিন্তু মিনিস্ট্রি অফ আইটি বা ইনফরমেশন টেকনোলজির আন্ডারে বা কোলাবোরেশনে এরা কিন্তু কাজটি করে। এটি একটি নতুন কনসেপ্ট কোম্পানি। এর যে প্রাইস যেরকমভাবে আপার ডিরেকশনে মুভ শিফট হচ্ছে, এর টেকনিক্যাল চার্ট যদি আপনি লক্ষ্য করেন, দেখতে পারবেন এর কিন্তু একটা আপসাইড ট্রেন্ড কিন্তু এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এবং কোম্পানিটির মধ্যে গ্রোথ পোটেনশিয়ালটি ভালো রয়েছে, এবং আগামীতে এই কোম্পানিগুলো মাল্টিব্যাগার হওয়ার সুযোগ থাকে। সুতরাং এই কোম্পানিটিকে নিয়ে একটু স্টাডি করবেন এবং দেখুন আপনার পিকের মধ্যে এটা থাকতে পারে কিনা। আমার পিকে কিন্তু এই কোম্পানিটা আছে, এবং আমার একটি পছন্দের কোম্পানির মধ্যে এই কোম্পানিটি, যার নাম হচ্ছে ই-মুদ্রা। একটু স্টাডি করে দেখতে পারেন। এখন আর 5টি কোম্পানি নিয়ে আলোচনা করব, যে কোম্পানিগুলো একটু রিস্ক ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু এর মধ্যে হিউজ গ্রোথ পোটেনশিয়ালিটি রয়েছে। সেই জন্য বলা, যারা রিস্ক ইনভেস্টার তারা কিন্তু এই কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করতে পারেন, এবং চিন্তা ভাবনা করে যেটুকু আপনার ইনভেস্টমেন্ট করা দরকার সেটুকুই করবেন। মোট পোর্টফোলিওর একটা মিনিমাম পার্সেন্টেজ হিসাব করে এই ধরনের স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন। প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিন্ধা টেলিলিংকস। এই কোম্পানিটি কি কাজ করে, অপটিক্যাল ফাইবারের উপরে কাজ করে। অপটিক্যাল যে কেবলসগুলো হয়, টেলিকমিউনিকেশনের যেগুলো ব্যবহার হয়, ওয়্যারস এবং কেবলস, সেগুলো তৈরি করে এবং বিভিন্ন কোম্পানিকে এরা সার্ভিস দেয়।
এরা বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন কাজগুলো করে থাকে। এই কোম্পানিটির বুক ভ্যালু যা দেখা যাচ্ছে প্রায় ৩৩০০ টাকা মতো, হোয়ারাস কোম্পানি ট্রেড করছে কিন্তু এখন ১৯১৪ টাকায়। সে জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটির যেহেতু একটা আন্ডার ভ্যালুড কোম্পানি এবং এর মধ্যে কিন্তু গ্রোথ পটেনশিয়ালিটি আছে এবং যে সেক্টরে কাজ করে, কারণ কি ইন্ডিয়া কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নেটওয়ার্ক বৃদ্ধি পাচ্ছে। সেই জন্যে এই কোম্পানিটি একটি গুরুত্বপূর্ণ কোম্পানিটি হতে পারে। সুতরাং এই কোম্পানিটি একটু স্টাডি করে দেখতে পারেন। সেলস গ্রোথ কিন্তু ভালোই রয়েছে। প্রায় 10 বছরে 34.6% এর মতো 10 বছরে কিন্তু এটা সেলস গ্রোথ কিন্তু দেখিয়েছে। রিটার্ন অন ইকুইটিটা একটু খারাপ দেখাচ্ছে। হ্যাঁ? সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একটু থরলি স্টাডি করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। এরপরে যে কোম্পানিটিকে আলোচনা করব সেটি হচ্ছে ইজি মাই ট্রিপ। যে কোম্পানিটি আছে সেটি হচ্ছে ঘোরাফেরার ব্যাপার-স্যাপার। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা নিশ্চয়ই এই কোম্পানিটার সম্পর্কে জানেন। এবার বর্তমানে মানুষের আর্থসামাজিক অবস্থা এরকম একটি পর্যায়ে দাঁড়িয়ে গেছে। মানুষ একটু এন্টারটেইন করতে ভালোবাসে, দেশ-বিদেশ ঘুরতে ভালোবাসেন এবং দেশে শুধু নয় বিদেশেও কিন্তু পাড়ি দিতে চায়। এই কোম্পানি কিন্তু এই যে ট্যুরগুলো অ্যারেঞ্জ করে থাকে এবং হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিং বিভিন্ন কাজগুলো করে। এই কোম্পানিটির বর্তমানে যে ১৬-১৭ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ওঠানামা করছে, এর কিন্তু হিউজ গ্রোথ পটেনশিয়ালিটি রয়েছে। কারণ কি এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে। আগে যেমন মানুষের খাওয়া-দাওয়া এবং আশ্রয় এবং জামাকাপড়ের পেছনে খরচা করত, শৌখিনতার মতো করার মতো সময় সুযোগ ছিল না। এখন কিন্তু মানুষের জীবনে এই শখ, শৌখিনতা ডিজিটাল যুগে কিন্তু চলে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে ঘোরাফেরা এই জিনিসগুলো কিন্তু একটা অন্য মাত্রা জীবনে নিয়ে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই কিন্তু এখন ঘুরতে যান দেশ-বিদেশে, দেশের সীমাবদ্ধতা পেরিয়ে বিদেশেও যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ইজি মাই ট্রিপের মতো কোম্পানি কিন্তু একটা ভালো প্রফিটেবল কোম্পানি হতে পারে। সেটা নিয়ে আপনারা একটু স্টাডি করতে পারেন। ইনভেস্টমেন্ট একটু রিস্কি হলেও এখান থেকে রিটার্ন পাওয়ার চান্সেস কিন্তু সেই রিস্কের তুলনায় কয়েক গুণ। সুতরাং আপনারা এটা নিয়ে একটু স্টাডি করবেন। এরপর যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুন লিস্টেড একটি কোম্পানি ওয়ারি এনার্জিস। যে কোম্পানিটার সোলার এনার্জি সেক্টরে কাজ করে, বিভিন্ন যে সোলার এনার্জি সেক্টরে কাজ করা কোম্পানি আছে তার মধ্যে এই কোম্পানিটি ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক জায়গায় আছে এবং নিউলি লিস্টেড কোম্পানি। এরা ফটোভোল্টাইক সেলের উপরে কাজ করে এবং সূর্য যতদিন আছে এবং মানুষের পাওয়ার ডিমান্ড যতদিন আছে ততদিন কিন্তু সোলার কোম্পানিগুলোর কিন্তু ইম্পর্টেন্স কিন্তু রয়েছে। কারণ কি আমরা বিকল্প শক্তির উৎস খুঁজছি। বিকল্প শক্তির সবথেকে বড় উৎস কিন্তু সূর্য। আমরা যেখানে পলিউশন এবং আমাদের পকেটের পয়সা বাঁচাতে চাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এই সোলার এনার্জির দিকে শিফট হচ্ছি। অনেকেই রুফটপে সোলার সেল বসিয়ে বাড়ির বিদ্যুতের চাহিদা মেটাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কোম্পানি বা ওয়ারি এর মতো কোম্পানি কিন্তু একটা ভালো রকমের গ্রোথ আগামী দিনে দিতে পারে এবং ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক আছে। কোম্পানিটি লিস্টেড হওয়ার পরে একটা ভালো রকমের গ্রোথ দেখিয়েছে এবং একটু কারেকশন হয়ে আবার নিচ থেকে সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে। এই কোম্পানিটিকে একটু স্টাডি করে দেখতে পারেন। আপনারা হয়তো রিস্কি হতে পারে, একটু দেখে শুনে ইনভেস্ট করলে আপনারা আশা করি এই কোম্পানির থেকে ভালো রকমের বড় রকমের একটা রিটার্ন পেতে পারেন। আপনারা একটু স্টাডি করে দেখবেন। এরপর যে কোম্পানিটিকে আলোচনা করব সেটি হচ্ছে পিএনবি হাউজিং। এই কোম্পানিটি কিন্তু দুর্দান্ত একটি কোম্পানি। এর মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট দেখবেন ডিআইআই, মিউচুয়াল ফান্ড এবং এফআইআই ইনভেস্টের পরিমাণ কিন্তু বাড়িয়েছে। তার মানে এই কোম্পানিটি ভালো রকমের একটা পটেনশিয়ালিটি এর মধ্যে আছে, যার জন্য কিন্তু আমাদের রিটেলাররা এর মধ্যে ইনভেস্টমেন্টের পরিমাণ কমিয়েছে। কিন্তু এফআইআই, ডিআইআই এবং মিউচুয়াল ফান্ড ভালো রকমের কিন্তু ইনভেস্টমেন্ট করে যাচ্ছে এই কোম্পানিটিতে এবং কোম্পানিটি যদিও একটি কারেকশন দেখিয়েছে এবং সেখান থেকে যদি এর বাউন্স ব্যাক করে, এখানে কিন্তু হিউজ গ্রোথ পটেনশিয়ালিটি আগামীতে আছে। কোম্পানিটার নাম মনে রাখবেন, পিএনবি হাউজিং, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই সাবসিডিয়ারি। সেটা কিন্তু আপনারা মনে রাখবেন এবং এতে একটু স্টাডি করে দেখবেন। এর মধ্যে কিন্তু গ্রোথ পটেনশিয়ালিটি আমি মনে করি আছে এবং এই কোম্পানিটির ভ্যালুয়েশন অনুসারে একদম ঠিকঠাক আছে এবং এর অন্যান্য যে ডাটাগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু ভালো আছে। কারণ কি এই কোম্পানিটির ফেস ভ্যালু এখনও 10 রয়েছে, এর প্রফিট গ্রোথ ভালো রয়েছে। কোয়ার্টারলি এর যে প্রফিট প্রত্যেক কোয়ার্টারে কিন্তু বাড়িয়ে যাচ্ছে এবং ইয়ারলি বেসিসে যদি দেখি সেটাতেও আমরা গ্রোথ দেখতে পাচ্ছি এবং পিই রেশিও অনুসারে একদম ঠিকঠাক আছে। ইন্ডাস্ট্রি পি হচ্ছে 18.14, হোয়ারাজ এর পিই কিন্তু রয়েছে 13.16। এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটি কিন্তু একটা ভালো জায়গায় আছে। একটু চিন্তা ভাবনা করে আপনারা দেখতে পারেন এই কোম্পানিটিকে নিয়ে। সর্বশেষ যে কোম্পানিটিকে আলোচনা করব আমি নিয়ে সেটি হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। এই যে কোম্পানিটি পাওয়ার ট্রান্সমিশনের উপর কাজ করে, ক্রম্পটন অ্যান্ড গ্রিপস পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। এই কোম্পানিটি কিন্তু সেমিকন্ডাক্টরের ওপরও কাজ করছে, কিন্তু এই কোম্পানিটির ভ্যালুয়েশন অনুসারে অনেকটাই বেশি। স্টকটি ট্রেডিং করছে 32.5 টাইমস এর বুক ভ্যালুর থেকে। আর্নিং ইনক্লুড অন অ্যানাদার ইনকাম অফ 683 crore, মানে অ্যানাদার ইনকাম থেকে 683 কোটি টাকা দেখাচ্ছে। যাই হোক, কিন্তু এর প্রফিট গ্রোথ কিন্তু ভালোই দেখতে পাচ্ছি, 42.1% এবং রিটার্ন অন ইকুইটি লাস্ট
3 বছরে কিন্তু ভালো রয়েছে 70.4%। একটু রিস্কি হলেও এই কোম্পানিটিতে যেহেতু যে সেক্টরটিতে কাজ করে পাওয়ার এবং সেমিকন্ডাক্টর, এটা কিন্তু ভালো রকমের একটি সেক্টর, যেটি গভর্নমেন্ট কিন্তু ভালো রকমের ফোকাস কিন্তু এর উপরে করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটির একটি ভালো রকমের গ্রোথ কিন্তু আগামীতে আমি দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার লাস্ট এবং কোম্পানি যেটা আমার পিকের মধ্যে রয়েছে সেটি কিন্তু সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। এই কোম্পানিটিকে নিয়ে আপনারা একটু স্টাডি করে আপনাদের সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। এখানে আমি যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম কোনোটি আপনাদের কাছে আমি রেকমেন্ড করলাম না, কোনোটি বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন করছি না। এটা আমার একটি অ্যানালিসিস এবং আমার একটি চিন্তাভাবনার থেকে এই স্টকগুলোর নাম আপনাদের সামনে তুলে ধরলাম। এটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এবং কোন কোন সেক্টর আগামীতে কী ধরনের কাজ করছে সেগুলো বোঝানোর জন্য। আপনারা যদি এখানে থেকে বিন্দুমাত্র উপকৃত হন এবং আপনাদের স্টাডিতে কাজে লাগে তাহলে আমার এই ভিডিওটিকে একটু শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।